অতৃপ্ত আত্মা। আপনারা বোধহয় ভাবছেন যে ভূত, প্রেত, প্রেত চর্চা, প্রেতলোক চর্চা এই সমস্ত নিয়ে বলতে বসেছি। না, আত্মা, আমরা বলি না আত্মার তুষ্টি, মানে মনের সন্তুষ্টি, আর মনের অতৃপ্তি মানে আত্মা অতৃপ্তি, আত্মার অতৃপ্তি, মনের দুঃখ কষ্ট, না পাওয়া জ্বালা বেদনা ব্যথা, এই সব মিলে নিজের আত্মাটা যদি অতৃপ্ত হয়ে যায় তাহলে ঠিক কি কি ঘটতে পারে, আমাদের এই গোটা ভারতবর্ষের ওপর তার কি এফেক্ট, আর সেখানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কি ভূমিকা পালন করছে এই মুহূর্তে, রাজ্যের এই যে বিপুল পরিবর্তন, সেটা ওই অতৃপ্ত আত্মাদের কোন কোন গাছের ডালে কাঁপিয়ে দিচ্ছে, সেই সমস্ত এই এপিসোডটাতে, এই বিশেষ এপিসোডটাতে আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরতে চলেছি বিশেষ বিশেষ কিছু তথ্য। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আমাদের এই দেশ যদি ভাবি অনেকটা বড় একটা ব্যাপার, আমাদের এই রাজ্য সেটাও অনেক বড় ব্যাপার, আমাদের গ্রাম, আমাদের শহর হতে হতে আমাদের পাড়া, আমাদের বাড়ি। তা এই সমস্ত অতৃপ্ত আত্মারা কি করে তৈরি হলো, আর তারা ঠিক কোথায় আছে? এই যে জনজোয়ার, সুনামিতে রাজ্যে যে পরিবর্তনটা এসেছে, তার ফলবশতই তৈরি হয়েছে অসংখ্য অতৃপ্ত আত্মা। আর তারা কোথায় থাকে? গাছের ডালে থাকে না, তারা থাকে আপনার আমার বাড়ির পাশে, রাস্তায় হেঁটে যাচ্ছে, গায়ে গা ঘেঁষাঘেঁষি করে বাসে ট্রামে বসছে, আর ছদ্মবেশ ধারণ করে গেরুয়া তিলক গেরুয়া জামা পরে এখন মিলেমিশে যাওয়ার চেষ্টায় রয়েছে। এখন এরা রাত্রিরে শুধুমাত্র থাকে ভূত ভয়ের মতো তা নয়, এরা সর্বত্র বিরাজমান। ঘটনা হচ্ছে, বেশি রূপক না ব্যবহার করে এই জনজোয়ারের এই বিশেষ ঐতিহাসিক পরিবর্তন, সেই পরিবর্তন মূলে আঘাত এনেছে যে জায়গাটাতে। প্রথমত তৃণমূল কংগ্রেস রাজ্যপাট থেকে বিতাড়িত করেছে মানুষ তাদেরকে। ৮০টা যে সংখ্যায় তারা আটকে গেছে সেটা হচ্ছে বিধায়ক সংখ্যায়, কিন্তু যদি লোকসভার সংখ্যা হিসাব করেন সেখানে তো তাদের বেশ একটা সংখ্যা এখনো পর্যন্ত রয়েছে। আর যদি হিসেব করেন পঞ্চায়েতগুলোতে, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, ওই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পৌরসভা, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, কর্পোরেশনে মেয়র, মেয়র পরিষদ, আরো আরো কাউন্সিলররা, কাজে ওটা কিন্তু রয়ে গেছে। একটা একটা করে ভোট আসবে, আস্তে আস্তে সেগুলো বিতাড়িত হবে। এই প্রচন্ড সুনামি, বা বলা যায় যে ওই যে বলেছিলাম দুটো সাইক্লোন, একটা পতন একটা পরিবর্তন, ওই দুটো সাইক্লোনের ধাক্কায় এখন একটু মাথা নিয়ে পড়েছে হয়তো, কিন্তু ওখানেই তারা 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 অ্যাক্টিভ। আর কারা? বিভিন্ন সরকারি দপ্তর। এই মুহূর্তে গঠিত যে সরকার, তার যে মূল কাণ্ডারি বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী, তিনি অবশ্যই খুব ভালো করে এই সমস্ত বিষয়গুলো জানেন। তৎসত্ত্বেও ওই একটু ঘন্টা বাজানোর মতো করে একটু স্মরণ করাচ্ছি যে বিভিন্ন বিভিন্ন দপ্তরে, বিভিন্ন বিভিন্ন দপ্তরে যে সমস্ত কি বলা হয়, পিএ বলা যায়, পার্সোনাল সেক্রেটারি বলা যায়, বিভিন্ন করণিক, বিভিন্ন আধিকারিক, গিরগিটি, তারা কিন্তু এখনো থেকে গেছে। এখন এরা তো বুঝতে পেরেছে যে রাজ্যে পরিবর্তন এসেছে, রাজ্যে বিজেপি সরকার এসেছে, কেন্দ্রে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার চলছে, তাহলে এরা এবার যায় কোথায়?
এদের তো একটা নিশ্চয়ই কোনো পরিকল্পনা থাকবে, আর সেই পরিকল্পনাটা সুধী দর্শকবৃন্দ শুনলে একটু আশ্চর্য হবেন না। এদের দুর্বল ভাবা উচিত নয়। এরাই সেই যারা রাষ্ট্রবিরোধী। প্রথমত এই যে ভোটটা ছিল, এই ভোটটা শুধুমাত্র যে বলাই হচ্ছিল যে শুধুমাত্র নির্বাচন এক ধর্মস্থাপনের লড়াই, কিন্তু তার সাথে সাথে এটা ছিল একটি বিশেষ জাতি বর্গের অস্তিত্বের লড়াই। সে কতটা কি সেটা পরের কথা, কতটা শাস্ত্র, কতটা আচরণ পালন, সেগুলো মন্ত্র জপ তপ সব ছেড়ে দিন। আসল জাতিটা আদৌ বেঁচে থাকবে কিনা এর পরবর্তীতে, সেটা সেই অস্তিত্ব রক্ষার সংগ্রাম ছিল, সেটা হচ্ছে হিন্দুদের। আর সেই যে আসল পয়েন্টটা, সেটা আপনার কাশ্মীরে পহেলগাঁওয়ে যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল, তারপর হয়েছিল অপারেশন সিন্দুর, তেমনি বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পরিবর্তন ঘটে, তার পরবর্তী যে অরাজক অবস্থাটা, সেখানে বেছে বেছে হিন্দু হত্যাটাই ছিল এজেন্ডা, যেটা আরো বেশি ছড়িয়ে গিয়ে ভেবে ফেলেছিল ও সব আমাদের। যেটা ওদের কুচমস্তানরা বিভিন্ন গ্রামে বিভিন্ন অসহায় হিন্দু মানুষদের, বিভিন্ন হিন্দু মধ্যবিত্ত গৃহস্থদের বলে ফেলেছিল, মানে চাপ সৃষ্টি করেছিল এই বলে সব আমাদের। কি আমাদের? এ জায়গা আমার, জমি আমার, উকিল আমার, বিএলআরও, এসডিএলআরও, ডিএম, এসপি, এসডিও সব আমার। তুমি কিচ্ছু করতে পারবে না। কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না। এই ছিল কমন হুমকি। আর যে একটু কিছু করতে গেছে তার পরিণতি তো মানুষ জানে, আর তার ফলবশতই এই পরিবর্তন। তা সেই সব আমাদের ভেবে নিয়ে আমাদের এই সীমান্তবর্তী জায়গাগুলোতে সেই শক্তিটা একেবারে জাল বিস্তার করেছে। জমি জিহাদ থেকে শুরু করে আরো যা কিছু আছে, জামাতি জেহাদি যা কিছু পরিকল্পনা আছে, সব তারই আর একটা অংশ আমি বারবার করে মেনশন করেছি, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন তার শাসন ক্ষমতায় তিনি যখন ছিলেন মুখ্যমন্ত্রী, তখন যে অবৈধ মাদ্রাসাগুলি হচ্ছে জঙ্গি তৈরির আতুর ঘর, আর এটাকে আর হেলাফেলা করা যায় না। সাধারণ মানুষের পক্ষে কিন্তু এই সমস্ত সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হয়নি। মানুষ একত্রিত হয়েছে তাদের মতো করে, কিন্তু আবার বলছি, মানুষের হাতে থাকে বড়জোর পেন্সিল পেন, মানুষের হাতে পিস্তল থাকে না। তার জন্যই রাজ্যে যে প্রশাসন স্থাপিত হয়েছে এই মুহূর্তে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিচ্ছেন, অভয় দিচ্ছেন এই পুলিশের উপর ভরসা রাখতে, এবং আগের এপিসোডটাতে বলেছি এফআইআর করতে। যত পুরনো হিসাব আছে সব হিসাব হবে, সব হিসাবের বিচার হবে এবার। কিন্তু এইটুকু বলে সবটা মিটছে না, কারণ আসল পয়েন্টটা হচ্ছে অন্য জায়গায়। খেয়াল করে দেখুন, আসাম ত্রিপুরা থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গ সব দিয়ে মধ্যবর্তী যে ভূখণ্ডটা বাংলাদেশ, এই মুহূর্তে সে ভারতকে ঘিরে ফেলে, কেটে ফেলে, টুকরো করতে গিয়ে নিজেই এবার ঘেরার মধ্যে পড়ে গেছে। ঘেরা বেড়া যাকে বলে, তার মধ্যে পড়ে গেছে। সেখানে পড়ে ওই অতিত্ব আত্মার দল হাঁসফাঁস করছে। আর এখানে যারা ওই যে বললাম 80টা, ওদিকে পার্লামেন্টে আর এই সমস্ত পৌরসভা পঞ্চায়েতে যারা রয়েছে, এই অতিত্ব আত্মার দলের পরিকল্পনা কিন্তু খুব ভয়ঙ্কর। প্রথমত তৃণমূল কংগ্রেস, আপনাদের কাছে জানাচ্ছি এই খবরটা আমাদের সূত্র মারফত, একাধিক সূত্র মারফত আমাদের কাছে খবর, সেটা হচ্ছে পার্লামেন্টেরিয়ান যে অংশটা থাকে, এমপিদের সংসদীয় দল যেটা বলা হয় তৃণমূল কংগ্রেসের, তা ভেঙে টুকরো টুকরো হতে চলেছে। এখন
দলত্যাগ বিরোধী আইন বলে একটা অংশ আছে, সেটার জন্য লাগে হচ্ছে 1/3 সাংসদ ভেঙে গিয়ে আর একটা দলে যোগ দিতে পারে, অথবা তারা স্বতন্ত্র হিসেবে থাকতে পারে বা একটি গোষ্ঠী হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে পারে। এটা ভারতের সংবিধান। এবং সেখানে যে মানে আগে থেকেই যে সমস্ত অসন্তোষগুলো ছিল, সেই এমপিদের নামগুলো আমি এখানে করছি না, আপনারা বুঝতে পারছেন যথেষ্ট। তেমনি রাজ্য বিধায়কদের মধ্যে এই মুহূর্তে পরিষ্কার হিসেব, যে দলটা শুধুমাত্র তোলা তোলা, চুরি, লুট, এটাই ছিল যাদের একমাত্র এজেন্ডা, এবং সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাপু করবে কি? তাহলে সেটাও টুকরো টুকরো হতে চলেছে। সেই দলের সংখ্যালঘু একটা অংশ, তারা একটি স্বতন্ত্র অস্তিত্ব দল তৈরি করতে পারে বলে খবর, অথবা বিশেষ বিশেষ কিছু দলের সাথে তারা মিশে যেতেও পারে। আবার আর একটা অংশ, কংগ্রেস নিজেরা শক্তিশালী হওয়ার চেষ্টা করতে পারে। তার একটা ওই যে সংখ্যাগুরু অংশ, যেটাকে আমি বলি, কিছু মার্জনা করবেন, যাদেরকে আমি বলি কোট আনকোট, আবার বলছি মার্জনা করবেন, কোনো জাতিকে বিদ্বেষ প্রকাশ করা বা কাউকে অপমান করবার জন্য বলছি না, কিন্তু কোন একটি আচার পদ্ধতি যদি অর্ধেক অর্ধেক হয়, সেটা যদি পরিষ্কার চোখে দেখা যায়, সেটার জন্য মার্জনা চেয়ে বলছি হাফ হিন্দু। এরা ওই কংগ্রেসের সঙ্গে খানিকটা মেশার চেষ্টায় রয়েছে, যেটা ইন্ডি জোটের একটা বিশেষ পরিকল্পনা মাথাচাড়া দিচ্ছে। তাহলে এরপর পড়ে থাকে কি? এরপর পড়ে থাকে ওই পঞ্চায়েত মেম্বার, পৌরসভার কুচোকাচা, এই সমস্ত পুরো নিয়োগ দুর্নীতি, সেটা যে পরিমাণ ফাইল খুলতে চলেছে, পুরসভার গল্প মোটামুটি প্যাকেট হয়ে যাবে। আর পরে থাকলো পঞ্চায়েত, দুর্নীতির আঁতুর ঘর হয়ে বসে আছে, যত খুঁড়বে তত বেরোবে। তাহলে এরা যাবে কোথায়? কিছু তো অবধারিত লাইন দিয়ে জেলে ঢুকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামীতে সেই ফাইলগুলো পর পর খুলতে চলেছে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মন্ত্রিসভার স্পষ্ট অবস্থান, প্রধানমন্ত্রীর একদম দৃঢ় বার্তা এই পরিবর্তনের আগে থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তা, কিছু লক্ষ্যটা খুব স্থির। এখন সেখানেও কিন্তু ওই কংগ্রেস, বাম, এই সমস্ত ওখান থেকে কিছু শক্তিশালী হওয়ার চেষ্টা করবে, যেটার ইঙ্গিত আমরা পাচ্ছি ওই তিলজলা তপসিয়া কাণ্ডে, যেখানে অবৈধ কারখানা বছরের পর বছর ধরে চললো, সেই বাম আমল থেকে, খেয়াল করে দেখবেন, বাম আমল থেকে গড়ে ওঠা ওই সাম্রাজ্য, কিন্তু এবং সবটাই অবৈধ নথিপত্র দ্বারা চলছে। সেখানে এর আগে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, দুর্নীতির সেটাও আর একটা আঁতুর ঘর। সহজ টাকা লেনদেন সেখানে হয় না, সেখানে হাওলাটাই হচ্ছে নিয়ম। এখানে যখন জীবন্ত দগ্ধ হয়ে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হলো 2-3 জনের, সেখানে যখন এই নতুন সরকার সেই বিল্ডিং, অবৈধ বিল্ডিং ভেঙে দিতে বুলডোজার প্রবেশ করলো, তখন কারা ছুটে গেল কোর্টে আপনারা দেখতে পেলেন। কারা কারা ছুটে গেল? সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেল ভোট পরবর্তী হিংসার দাবি নিয়ে, ছুটে গেল। আর ছুটে গেল কারা? বামেরা। এবার সেখানে বামেরা দাঁড়িয়ে, সেখানে বামেদেরই আবার তৃণমূলের একটা অংশ গো ব্যাক টো ব্যাক বলে টলে দিল। তার কারণ কি? ওই ঘোলা জলে মাছ ধরে এই যে ছিটকে ছুটকে পড়বে যে সমস্ত, সেগুলোকে গোটো করে যতটা সংগঠন তৈরি করা যায়। এবার সেই যে জায়গাটা, সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক যেমন থাকতে হবে, তেমনি এই ইন্ডি জোট, টুকরে টুকরে গ্যাং যাকে বলি, ভারতকে টুকরো করা, অশান্ত করাই যাদের এজেন্ডা, সেই কংগ্রেস লেড, বা তাকে এখন আর খুব একটা বেশি পাত্তাও হয়তো কেউ দেয় না, সেই সমাজবাদী পার্টি, লাল টুপি, গলায় মাফলার, ওদিকে পশু খাদ্য কেলেঙ্কারি জড়িয়ে পড়া এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর তার ছেলে, এই সমস্ত মিলে
ওদিকে স্তালিনের পতন হয়েছে, স্তালিন সাম্রাজ্যের পতন হয়েছে দক্ষিণ ভারতে, এটা কিন্তু একটা বিষয়। সেই সমস্ত এখন কি চলছে, ছড়িয়ে পড়া বিধ্বস্ত সাম্রাজ্যগুলোর টুকরো টুকরো থানিট, আদলাইট, নুড়ি, পাটকেল এই সমস্ত জড়ো করে যদি আবার একটা অশুভ সাম্রাজ্যের ইমারত তৈরি করা যায়, আর এটা একদম আলাদা জায়গা নয়, ভাবার কারণও নয়। মধ্যপ্রাচ্যের যে অশান্তিটা সারা বিশ্বব্যাপী কনসার্ন, তার সাথে এই পাকিস্তান, এই বাংলাদেশ, এই সমস্ত যে ইন্ডিয়াকে কর্নার করা, ভারতীয় অর্থনীতিকে তছনছ করে দেওয়া, তার একটা প্যাসেজ করিডোর, সেইটা ছিল এদের কোনটা, পশ্চিমবঙ্গ। উন্মুক্ত প্যাসেজ, ঢুকে পড়ো, ঢুকে পড়ে ছড়িয়ে পড়ো, ঢুকে পড়ো আর ছড়িয়ে পড়ো। আর ওই ছড়িয়ে পড়ে কখনো সে ধরা পড়বে দিল্লির বিস্ফোরণে, কখনো ধরা পড়বে অন্য কোনো আততায়ী আক্রমণে, যেটার প্রমাণ পাওয়া গেল স্বয়ং শুভেন্দু অধিকারীকে যে হুমকি দিয়েছিল, মেল দিয়েছিল, সে আইডেন্টিফাইড হয়েছে আমাদের কাছে সূত্র মারফত খবর আল কায়দার সাথে জড়িত। যেটা আমি বারবার বলি, সিমি, আল কায়দা, আইসিস, জামাত, এই সমস্ত যত রকমের সন্ত্রাসবাদী সংগঠন আছে, এই সব হাজির হয়ে রয়েছে এই সীমান্তবর্তী জায়গাগুলোতে। আর ওই যতই টুকরো টাকরা হয়ে যাক না কেন, আবার একত্রিত হওয়ার ওই যে চেষ্টা, সেই চেষ্টাটা কি, এই সরকারটাকে ভালোভাবে কাজ করতে দেবে না, এটা হচ্ছে তাদের মূল এজেন্ডা। এখন এই মুহূর্তে ভাববেন হয়তো যে তাই তো, এখন তো ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার। অবশ্যই এটাই হচ্ছে একমাত্র আশার জায়গা। আর এটার সঙ্গে আর একটা অংশ যোগ করে রেখে দিচ্ছি, যারা এই এত বড় হিন্দুত্বের সংকটের সময়েও বিজেপিকে ভোট দিল না, সেটার অংশটা ভাবুন। ওই 30% নয় কিন্তু, তারা এই এত বড় হিন্দু হওয়া সত্ত্বেও এত বড় হিন্দুত্বের সংকটে যারা বিজেপিকে ভোট দেয়নি, আমি তাদেরকে বলেছি ওই হাফ হিন্দু। এরা হচ্ছে ওই রাষ্ট্রবিরোধী যে চক্রান্তটা, যে সাম্রাজ্যটা বিস্তার করবে ভেবেছিল, বা যে স্লিপার সেল, তাদের কাছে বিক্রি হয়ে থাকা, একদম পা থেকে মাথা পর্যন্ত বিক্রি হয়ে থাকা একটি নরদেহ মাত্র। এরা বলে না, চেনা শত্রুর থেকে ছদ্মবেশী অনেক বেশি ভয়ঙ্কর, এরা হচ্ছে ওদের থেকে বেশি ভয়ঙ্কর। কাজেই সাধু সাবধান। আমরা সকলেই সুন্দর সমাজ গড়ে তোলবার আহ্বান জানাচ্ছি। নিজেদের মন থেকে সেটাকে শুরু করতে হবে, নিজেদের ঘর থেকে। সবটাই যে পরিবর্তনটা হয়েছে, নিজেদের ঘরে বারবার করে আলোচনা করতে হবে, সতর্ক হতে হবে, সুন্দর সমাজ গঠনে কি কি করা যায় সেই সমস্ত বার্তাগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, এবং হিন্দু অস্তিত্বকে আরো বেশি সুদৃঢ় করতে হবে রাষ্ট্রের জন্য, ভারতের জন্য, ভারত রক্ষার প্রয়োজনে। সুধী দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটু সাবস্ক্রাইব করতে বলছি, হাত খুলে কমেন্ট লিখুন, আর একটু শেয়ার করুন, যাতে আপনাদের মতামতগুলো প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই দেশ গঠনে, রাষ্ট্রের প্রয়োজনে, ভারতের প্রয়োজনে সেটা কাজে লাগতে পারে। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।